কেমন আছো সবাই? অবশেষে গতকাল গেছিলাম একটু মানে একটু চৈত্র মাসের একদমই যাওয়া হয়নি, আমার হয়েই ওঠেনি যাওয়া। তো গতকাল একটু গিয়েছিলাম বিকেলের দিকে, তাও তাড়াতাড়ি চলে এসেছি। ওই যে গতকাল নীলের ওই ছিল, খুব লাইন পড়েছিল হাবড়াতে, মানে যেতে পারছিলাম না। একটু হাবড়াতেই গেছিলাম, আমাদের এখানেও হয়, গোলবাজারেও হয়। আমি আর গোলবাজারের মানে বাড়ির সামনে থেকে যে দিকটা যাওয়া যায় সেই দিকটা চিন্তা করে তো গোলবাজারের দিকে যাওয়ার কিছু পাইনি। তা আমাদের এখান থেকে গাড়ি পেয়ে গেছে, হাবড়া চলে গেছি একদম। তারপরে গিয়ে দেখি বেশ ফাঁকাই আছে, ফাঁকাই আছে। এইটা একটা ওটা একটু দেখলাম, একটু বিছনা চাদরটাই আমার দরকার ছিল বেশি। দুটো কিনেছি, শিট কিনেছি, বেডশিট কিনেছি সাদার মধ্যে। আর সব না রং আমার আবার একটু মানে রঙের উপর ওই আছে, তো হলদে টলদে রং নিই না। আমার আবার একটু সাদা বেসের ওপর জিনিস ভালো লাগে, যার যেরকম রং। আমি অনেকটা খারাপ বলছি না, অনেক রকমই ছিল। তো এবার যেখানে যেরকম চলে সেরকমই তো আসে, সাদা ওই দুটোই ছিল। আর যেখানে যাচ্ছি সব এগুলি অনেক আগেও দেখেছি, আর এমন কিছু দাম কমায়নি, ওই 2-10 টাকা। তো আমার রঙও পছন্দ হচ্ছে না, ওইও হচ্ছে না, হলদে হলদে, লাল লাল, মেরুন মেরুন, মানে কালচে কালচে ছাপ। তো বলছে যে নোংরা হবে না, তার জন্য আমি বলছি না, একটা পোকা টোকা থাকলে তো বুঝতে পারবো না, আমি নেবো না। আমি একটু সাদাটের মধ্যে নেব, হালকা বেগুনি নেব, হালকা সি গ্রিন। আমি একটু এরকম রঙগুলো চাইছিলাম, বুঝতে পেরেছো তো, হালকা পিঙ্ক। তো সেই হিসাবে তেমন একটা পাইনি, একটাই পেয়েছিলাম। তো সাদার মধ্যে গোলাপি আর সাদার মধ্যে একটু লালচে, খুব অল্পই, মানে প্রিন্ট সাদাটাই বেশি মনে হবে, যেন কাঁথা স্টিচের কাজ করা, এরকম ডট ডট, মানে বুটি ছিট 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 ছিট, ওটাই আমার ভালো লাগলো। মানে খুললে খুব মেয়ে, মানে যার যেটা ভালো লাগে আর কি। তো ওই কিনেছি। তারপর একটুখানি আখের রস খেলাম। তারপর একটু হোমিওপ্যাথি দোকানে দরকার ছিল, একই লাইনে সব দোকান ছিল, হোমিওপ্যাথি দোকানে দরকার ছিল, ওই গাঙ্গুলি মেনশনের ওখান দিয়েই কিনেছি। তারপরে মানে গাঙ্গুলি মেনশনের ওখানেই যত বেডিংসের দোকানগুলো আছে। তারপরে ওখান দিয়ে বেরোলে একটা ওষুধের দোকান আছে হোমিওপ্যাথি, ওরে বাবা! তো গেছিলাম ওষুধের ওই নিয়েই, বাবা ওষুধের দোকানটাও মানে ঝাঁকিয়ে পড়ছে ভিড়, মানুষের এত শরীর খারাপ। আর তাও কষ্টে সৃষ্টে উঠেছি, কিন্তু দোকানটার বাইরে ফুটপাতের মধ্যেও বসেছে হচ্ছে তোমার এই মানে সেলের জিনিস নিয়ে। তারপরে সামনে আবার দোকান, মানে ওগুলো হচ্ছে টেম্পোরারি দোকান। হ্যাঁ, তারপরে যে একটা বিশাল ড্রেনটা বিশাল না, ড্রেনটা উঠছে অনেকটা, মানে রাস্তা ছড়িয়ে গেছে, মানে ওর মধ্যে কেউ পা দিলে বাবা আমারটা বড় ভীষণ ঘৃণা লাগে। তারপরে সেই একটুখানি ওষুধের দোকানটার মধ্যে একটা সিঁড়ি একটু উঠেছি, এত ভিড়, মানে লোক দুটো দিয়ে কুল পাচ্ছে না। যে দোকানটার মধ্যে একজন ডাক্তারবাবু আসেন, তার সাথে সবাই কনসাল্ট করে করে নিচ্ছে। তো বেশিরভাগের হাতেই হাসপাতালের প্রেসক্রিপশান বা অ্যালোপ্যাথির প্রেসক্রিপশান, মানে সাথে আবার হোমিওপ্যাথিও নিচ্ছে। মানে বুঝতে পারছো তো শরীর কি খারাপ। তো আমি আর মানে লাইনে আমি আর দাঁড়াতে পারছি না, লাইন পড়ে গেছে এমন অবস্থা। তারপরে না অনেকক্ষণ দাঁড়িয়ে আর কি, ড্রেনের গন্ধ, তার মধ্যে বুঝতেই পারছো চৈত্র সেলের শেষ মাসটা, শেষ কয়দিন। আর ওইটুকুনি জায়গার মধ্যে দিয়ে আবার স্টেশন, ওটা হচ্ছে স্টেশন রোডে। হ্যাঁ, স্টেশনটার মধ্যে যাওয়ার ভিড় ভাট্টা পড়ছে, মানে খুব কনজাস্ট। তারপর আমি চলে এসেছি, আমি আর নিইনি কিছু, বুঝেছো তো। ওখান থেকে গিয়ে একটুখানি খেতে গেলাম, স্টেশনটার কাছে গেলাম, মানে স্টেশনটাতেই গেছি। ভাবছিলাম তো আমলকি নেব, আমার আবার না সারা বছর আমলকি খুব ভালো লাগে। তো কালকে তো আবার ওই যে নীল ছিল, এবার যারা আমলকি বিক্রি করে তারাও পেয়ারা টেয়ারাই বিক্রি করছিল, নিশ্চয়ই আমলকি আছে, হয়তো কালকে বিকেলটাতে আর তোলেনি, বুঝেছো। সে যার জন্য আমি আমলকি আনতে একটু গেলাম, ভাবলাম একটু আমলকি নিয়ে আসি। আমি মানে চেষ্টা করি আমলকি জন্য, মানে সারা বছরই ভালো লাগে আমার। হ্যাঁ, যার যেটা ভালো লাগে আর কি। তারপর আর পাইনি, সেই কষ্ট করে স্টেশনটা গেছি, না গেলেই ভালো হতো পরে ভাবলাম। তারপরে বেরিয়ে এসে সেই জানো তো সঙ্গে সঙ্গে তো ভ্যান ট্যান পাওয়া যায় না। আর অটো, আমার বাড়িটা এমন একটা দিকে পড়ে, মানে রোডের ওপরে, সেটা যদি আমি অশোকনগর দিয়ে আসি, আমি একদম বাড়ির সামনে আমি নামি, বুঝেছো তো। আর যদি হাবড়া দিয়ে আসি, আমাকে স্টপেজে নেমে একটুখানি হাঁটতে হয়, অবশ্য খুবই কম, তবুও আমি আসি না। খুব ভিড় হয় তো, আর ভিড় হয়, আবার অটোর পিছনে ঝুলে ঝুলে আসে, আমার ভালো লাগে না একটা জিনিসটা।
তো আমি চেষ্টা করি অশোকনগর আবার আসবো, এসে বা ওখান থেকে ডাইরেক্ট ভ্যান বা কেউ টোটো ধরে বাড়ি অব্দি, সে 50-60 টাকা জার্নি। জানোই তো আমি মানে আমার জার্নির পিছনে আমি খরচ করি। তো খুব কমই ছিল জার্নি। সে হাঁটতে হাঁটতে আবার অটো স্ট্যান্ড থেকে আবার ভ্যান ধরা যায় না, মানে ওদের একটা ক্র্যাশ আছে অটো টোটোর সাথে, ধরা যাবে না, এগিয়ে যাও এগিয়ে যাও, সেই থানাটার কাছে এগিয়ে যেতে হয়। সে আমি আর হাঁটতে পারছিলাম না। আর এত মিউজিক, মানে চারপাশে বিভিন্ন শপিং মল হয়েছে তো ভীষণ গান চালিয়ে রাখে, আর আমার থেকে নিন আমার থেকে নিন করতে থাকে মাইকে মাইকে। তো যেতে যেতে একটা ছেলে পেয়েছি, বাচ্চা ছেলে, ও নিজেই বলছে কোথায় যাবেন আপনি। আমি বলছি তুমি কোথায় যাবে, বলে কি আমি মাল দিয়ে এসছি, আপনি বলুন। আমি বললাম, ও কতটা চিনতে পারিনি, ও মোড়টা শুধু চেনে এই দিকটা। আমি বলছি তুমি তারপরে যা বলছো তোমার, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তার এপাশ থেকে ওপাশে যে থানাটা যেটুকুনি দূরত্ব, ওই মোড়টা থেকে আমার বাড়ি ঠিক সেইটুকুনি দূরত্ব। হ্যাঁ, তখন বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে উঠুন। আপনি কতদিন, এটা একটা খুব মজার ব্যাপার হয়েছে। আমি বলছি তুমি কততে যাও, ও কিচ্ছু জানে না। তারপরে আমি বললাম কি আমি তো যাই 20 টাকাতে, মানে ওরাই বলে ওখান থেকে 20 টাকা ভাড়া পড়ে। হ্যাঁ, তো অনেক সময় 25 টাকা হলে 25 টাকা, মানে 20-25-এর মধ্যে হয়ে যায়। তো তারপর তো ওরা ভ্যানে আরও 2-3 জন করে তুলতে থাকবে যেতে আসতে। তখন আমি বলছি কি আমি তো এরকম 20-25-এ যাই, তুমি কততে যাবে, বলে কি 20 টাকা দিয়ে আমি চলেন। তা আমি বলছি ঠিক আছে চলো। তা যেতে যেতে না আমি বলছি কি ওরা মজার ব্যাপার হচ্ছে ভ্যানটার মধ্যে না পিছনে না ও কী যেন একটা আটকে রেখেছে, যে জায়গাটা আমি হাত রাখবো, তখন থেকে গন্ধ বেরোচ্ছে। তা আমি বলছি কী এনেছো গো তুমি ব্যাগের মধ্যে বেশ ঠেসে ঠেসে আটকানো। তখন বলে কি আপা, মানে ওই ছেলেটা না মুসলিম, আপা ওই যে আমাদের গতকাল ঈদ গেছে তো, মানে আমি গতকাল গেছি, তার আগের দিন ওদের ঈদ গেছে তো মালিকের বাড়ি খাইয়েছে কালকে। আনছি তাহলে, বলি কি এই যে রয়েছে। হ্যাঁ, আবার আবার একটু বোধহয় বাড়ির জন্য দিয়ে দিয়েছে, সেটা একদম প্যাকেট প্যাকেট করে নেওয়া, প্যাকেট বা কিছু করে নেওয়া, ঠেসে ঠুসে আটকানো। আমি সামনে নিয়ে আনি, আমি বলছি না না থাক এখানে থাক। তারপরে কিন্তু থাকা যেত না, কেননা ভ্যানটা যেভাবে যাচ্ছে ওটা বেঁকে বেঁকে যাচ্ছে, তো ওর হ্যান্ডেলে ঝোলালে ওটা একদম স্ট্রেট খাড়া থাকে। আমি তার আগে আমি বলেছি কি ও যাচ্ছে যখন, আমি বলছি একটু আস্তে চালাও, আমার একটু ইসে দেখি কিছু একটা কিনতে পারি কিনা। আমি কিচ্ছু খাইও নি বেরিয়ে, যদি একটুখানি বাদাম পাই এই পাই। আমি তারপর বলছি কি তুমি খাবে ভাই কিছু, বলে কি কথা বলে না, আমি কি খাও তুমি একটা সিঙ্গারা খাও মিষ্টি খাও, হ্যাঁ, আর আমার হাতে এক কাপ চা দিয়ে দাও, হ্যাঁ তুমি যতক্ষণ সিঙ্গারা মিষ্টি খাও। তখন আছে মনসা বাড়িতে মিষ্টির দোকান আছে, সিঙ্গারার দোকান আছে, আর পাশেই ঠিক চায়ের দোকানটা আছে। হ্যাঁ, খুব ভালো, ওই জায়গাটা একটু ফাঁকা, হাবড়ার মধ্যে না। হ্যাঁ, তখন বলে কি না দিদি হাঁপা খেতাম, না খাওয়ার কি হয়েছে, 20-25 টাকার, আর আপনি যেভাবে বলছেন কোনো ব্যাপার না। কিন্তু আমি না ওই একটু আগে ওই মালিকের বাড়ি থেকে খেয়ে এসেছি তো, আর মানে আজকে একটু ভালো মন্দ খাবে বুঝেছে, শুধু শুধু সিঙ্গারা মিষ্টি খেয়ে ওর পেটটা বড় ভর্তি করবে না, বাচ্চা ছেলে। হ্যাঁ, আনছি ঠিক আছে ঠিক আছে তুমি যেটা খাবার, বলে কি নিয়ে যাচ্ছি তো আবার বাড়ির জন্য, মানে ওটার মধ্যে গন্ধ পাচ্ছিলাম বিরিয়ানি টিরিয়ানির এরকম। মনে মনে ভাবলাম সত্যি তো একটা সিঙ্গারা বা দুটো সিঙ্গারার জন্য হয়তো বিরিয়ানিটা খেতে পারবে না, সিঙ্গারা তো প্রায়ই খাবে ও। তো যাই হোক ও খায়নি, আমাকে বলে কি তোমার চা দিয়ে যাবো। আনছি চা দাও, তারপর ওই যে মিষ্টি বলছি চায়ের সাথে আমার একটু বাবুজি কেক দাও। তারপর ও একটা বাবুজি কেক নিয়েছে, আমি একটা বাবুজি কেক, কারণ ওটা তখন না খেলে ওর চলবে। তো নিয়েছে, ও চা আর খায়নি। আমি একটু চা খেতে খেতে এসেছি। এবার কি হয়েছে যেটা এবার তো দোকানে দোকানে যাচ্ছি, এবার যেতে যেতে ভাবি কি আমরা যা জানি যে চৈত্র মাসে তো জামা কাপড়ের দোকানে ভীষণ ভিড় হয়, যেটা জানি আর কি। হ্যাঁ, আমি তো মানে ধরে নাও অনেক দিন বাদে আমি চৈত্র সেলে গেলাম, আমি যাই না। আগে যেতাম ওই মাটার সাথে, তারপর আর আমি তো যাই না, তো কলকাতায় ছিলাম আমি আর যাইও না। আর কলকাতায় তো সারা বছরই সেল, চৈত্র মাসটাসের প্রয়োজন কোনো সময় পড়েনি। তো আমি তো জানি আমাদের এখানে যে নামি দামি যে শাড়ির দোকানগুলো আছে, কালকেই বলেছিলাম, সেইখানেই ভিড়টা হবে। তো ওগুলি আবার আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, তো আমার তো ওসব যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি জানি যে পোশাকের দোকানগুলোতেই ভিড় হয় এই টাইমে। হ্যাঁ, মানুষ সবাই তো ওই আন্ডারগ্রাউন্ডের দোকানগুলোর থেকে 3,000-4,000-এর শাড়ি কিনতে পারে না, যাদের আবার যেরকম রেট সেরকম কি।
সেল বাবদই কিছু জিনিস ম্যানুফ্যাকচার হয়, এটা তোমরা সে নিউজ পেপারেও পড়েছো। এই নিয়ে অনেক হাসি ঠাট্টার গল্পও তৈরি হয়েছে যে ব্যাগ 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 নিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই ব্যাগ ছিঁড়ে গেছে। মানে ওটা শুধু সেলের জন্যই তৈরি হয়, মানে সব রোগ দিব। তো সেই দিয়ে তো ফুটপাত ঘুরে থাকে, মানে ব্যাগ কথা না, যে কোনো ধরো হাওয়াই চটি, মুন্ডু, মাথা, গেঞ্জি হাতে হাতে নিয়ে বিক্রি করছে, বাচ্চাদের জামা, খড়খড়ে জামা, মনে হয় যেন গামছা কেটে হয়েছে। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। তা আমি দেখছি ওগুলির ফাঁক ফোকর দিয়ে যে জামা কাপড়ের দোকানগুলি দেখা যাচ্ছে বেগুসিরে, তেমন একটা ভিড়ই নেই, অথচ এরকম কিন্তু প্রচণ্ড ভিড় হয়। জুতোর দোকানে ভিড় নেই। হ্যাঁ, আমি না অবাক হয়ে গেছি যে এরকম কেন, আগে তো এরকম হতো না, বিশাল ভিড় হতো। যখন স্টেশনে গেছি, স্টেশনে গিয়ে একটু বললাম না আমলকি খুঁজতে গেছি, তখন একটা বনগা অনেকক্ষণ ধরে বোধহয় ক্রসিং না সিগন্যাল পাচ্ছে না, যে কারণে অনেকক্ষণ ধরে দাঁড়ানো, মানে আমি অনেকক্ষণই স্টেশনে ছিলাম। মানে আমলকি কিনতে না অনেকগুলো ফলের দোকান, তো আমি এই মাথা থেকে মথে গেছি, তখনও অবধি ওর সিগন্যাল ছাড়েনি। আমি যখন স্টেশন থেকে বেরিয়ে চলে যাব তখন হঠাৎ ওর মানে সিগন্যাল দিয়েছে, ওর বেজে উঠেছে। তো অনেকে চায়ের দোকান টোকানে দাঁড়ানো, তো ওরকমই শেডের তলায় দাঁড়ানো যেখানে যারা, তাদের মধ্যে আমি একটু দাঁড়িয়েছি যে ট্রেনটা যাচ্ছে না কেন, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, দেখছি যে যাক, তারপরে আমি যাব। হ্যাঁ, কারণ ট্রেনের ভিড়টা রয়েছে, ঠিক আছে দেখি এবার। আর বেশি বাজে না তো, 7টা বাজে। আমি বললাম না আমি গেছি, আর আমি বাড়িতে ঢুকেছি বোধহয় 8টা 2, তার মধ্যে ঢুকে গেছি বাড়িতে, তাহলে বলছো আর কি কত তাড়াতাড়ি ঢুকেছি। আর বেরিয়েছি বোধহয় 6টা বাজে। হ্যাঁ, বললাম না আমার কিনতে হয়নি, দুটো বেড কভার নিয়ে চলে এসেছি। তারপরে সেই না, আমি ঠিক কী রে, কোনো দোকানে ভিড় নেই কেন? তারপর ভাবলাম যে শিব ঠাকুরের মানে নীল পুজো, তার জন্য কি। তারপরে আমি ঠিক কী ব্যাপার, এমনি ভিড় নেই, দোকানরা ফ্যারা করে বসে রয়েছে। হ্যাঁ, তখন মানে যা জিনিসটা শুনলাম যে বলে কি ভিড় হবে কেন জামা কাপড়ের দোকানে, জামা কাপড় জুতো এইসবের দোকানে তো এখন ক্যাশে কিনতে হবে। যারাও যে 3,000 4,000-এর দোকানগুলোতে যায় বুকিং করে আসে সেটা আলাদা ব্যাপার, তো সেগুলো তো আর কিনবে না সবাই। বলছে এমনি যে যারা দোকানপাট দিয়েছে, দোকানপাট যে পোশাক আশাকের আছে, শাড়ি শুড়ির আছে, জুতো টুতো, ওগুলি তো তোমাকে ক্যাশ দিয়ে কিনতে হবে। এখন কিনবে কেন, যখন দরকার তখন একটা শাড়ি কিনে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে শাড়ি এখন বাড়িতে বাড়িতে বিক্রি হয়, জামা কাপড়, চুড়িদারের পিস বলো, ইভেন মানে শার্টের পিস, পাঞ্জাবি সব বিক্রি হয়। যেটা 200 টাকা সেটা হয়তো 250 টাকা নেবে, ধারে হয়ে যায়, মানে বাকিতে কিনে নেয়, আস্তে আস্তে করে টাকা দেয়। হ্যাঁ, তা এখন কিনতে যাবে কেন ওরা? সেই এইখানে যদি 200 টাকাতেই কেনে, সেটা তো ক্যাশ দিতে হচ্ছে। ধরো আগে জিনিসটার দাম 250, কমিয়ে সেটা 200-তে হচ্ছে সেলে, কিন্তু দিতে তো হচ্ছে তোমাকে সেই ক্যাশ। তো সেই তো ক্যাশ তো সে দেবে না, সে তো বাকিতে বাকিতে দেবে। লোকের বাড়ি বাড়ি আছে বা অন্যান্য কিছু দোকান আছে সারা বছর বাকিতে দেয়, এখন সে তার জন্য আর মানে ক্যাশে কিনবে না, সে খাতার মধ্যে দিয়ে দিয়ে ওই যে ভাতা পাচ্ছে, হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার বা XYZ যে কোনো ভাতাটাই পাচ্ছে, তা দিয়ে কিনবে। তো এখন দেখবেন আপনি সব সোনার দোকানে ভিড়, সত্যি কথা, মানে মধুমক্ষীর মতো একেবারে সোনার দোকানে ভিড়। আর যেসব দোকানগুলি শুধু রূপোর ছিল, তারাও বোধহয় কোনো দোকানের সাথে মার্জ হয়ে, মানে কোনো সোনার দোকানের সাথে ওই রেখেছে। আর ছোটোখাটো নাকছাবি টাকছাবি এইসব বোধহয় সোনার, তারপর ওই যে পলার উপরে যে সোনা বাঁধানো, ওগুলি বোধহয় রেখেছে। ওরে কি ভিড়, বলে ওখানে দেখা যাবে 4 মাস ধরে টাকাটা জমিয়েছে 500 টাকা, বা যারা 1000 টাকা পায় 2000 টাকা দিয়ে একটা কিনছে, বা সারা বছর ধরে ওই যে। তারপরে এত ভিড় দেখে সোনার দোকানে তখন বুঝতে পারলাম যে কেন বলছে যে জামা কাপড়গুলি তো সব বাকিতে পরে ধারের খাতায় কিনতে পারবে, এখন আর কিনবে না। আর সোনার দোকানটায় হচ্ছে তখনই ওই যে 2000-3000 টাকা জমা দিয়ে একটা কিছু কিনলো, বা সারা বছর ধরে জমাবে, যার জন্য। আর একটা কি, সোনার দোকানে না হালখাতাটা পাওয়া যায়, আর এখন না জামা কাপড়ের দোকানে না হালখাতা দেয় না। তো সোনার দোকানগুলো এর জন্যই ভালোই চলছে, সোনার দোকান কিন্তু খুব ভালো চলছে, জানো তো বিজনেসগুলো। মানে কারণ আর সোনার দোকানের বিজনেসটা ভালো চলছে কি করে বোঝা যায়, সোনার দোকানের যে অনুসারী শিল্প যেগুলো, ধরো কাস্কেট বানাচ্ছে, সোনার এটা বানাচ্ছে, গুজি বানাচ্ছে, এই বানাচ্ছে, সেই বানাচ্ছে, বুঝেছো, ব্যাগ বানাচ্ছে,
ওরে বাবা! ভীষণ মানে একেকটা বাড়িতে আমাদের এখানে তো কাস্কেট করে, করে একেকজন ৩-৪ তলা করে ফেললো। মানে একেকটা বাড়িতে কারো বাড়িতে যদি ২ টো ছেলে থাকে, ২ টো ছেলেরই ২ টো বিশাল, বিশাল মোটর বাইক। মানে দামি মোটর বাইক, ওই আগা-বগা-মগা না, বুঝেছো তো? স্কুটিও না, এরকম অবস্থা। কি বড়, বড় করে অনুষ্ঠান করে গো একেকজন। স্রেফ এই কাস্কেটের বিজনেস, জানো তো? মানে ওর বাড়িতে এসে অনেকে কাজ করছে। আর এটা একজনের যে বলবো যে ওই এলাকাটার মধ্যে বা ওই পাড়াটুকুনির মধ্যে, আমাদের এই পাড়াটুকুনির মধ্যে মানে ধরো ১৯টা ফ্যামিলির মধ্যে আমরা ইনক্লুড নই, মানে ওই পাড়াটার মধ্যে একটা পাড়া আছে আমাদের পাশে একদম মুখোমুখি, হ্যাঁ, ওই পাড়াটার মধ্যে ৫ থেকে ৬ জনের বাড়িতে পুরো কাস্কেডের মেশিনপত্র তাদের আন্ডারে কাজ করছে লোকে। তাহলে বুঝতে পেরেছো, মানে তারা মালিক। হ্যাঁ, আর আমাদের এই লাইনটা জুড়ে বেশিরভাগই সব কাস্কেট, যার জন্য না অন্যান্য প্রফেশন, ধরো লোকের বাড়ি কাজ করা, তারপরে প্যান্ডেল করা, প্যান্ডেলের সময় পুজো পার্বণের সময় হয়ে থাকে যখন সেটা বেশি, এমনি সহজে পাওয়া যায় না, জানো তো? অন্য লোকজন, আয়া বলো, সহজে আমাদের এখানে পাওয়া যায় না। কেননা কী পাবে? আর এখানে কাস্কেটের কাজ হাতে হাতে নিয়ে চলে যাচ্ছে, বাড়ির থেকে করে দিচ্ছে, আবার কেউ ওখানে করছে, যারা যেরকম কাজ করে একেবারে করে করে নিয়ে এসে। আগে শুধু দেখতাম সেলাইয়ের কাজ, বা এর ওর থেকে নাইটি নিয়ে আসছে, লুঙ্গি মানে গেঞ্জি নিয়ে আসে, গেঞ্জি কাটার কল। আমাদের এখানে প্রচুর হুঁশিয়ারিরও আছে, গেঞ্জির কাপড় কাটে, গেঞ্জির সুতো কাটে, জানো তো? এই করে করে একেকজন দাঁড়িয়ে যাচ্ছে। মানে আমি যেমন লেবাররা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষ্কার কাজ ঘরের মধ্যে টিভি চালিয়ে বসে বসে করছে, একেকটা বাড়িতে ৩-৪ জন, মানে কুটির শিল্পের মতো হয়ে গেছে। মানে ডেইলি বোধহয় বলে তো ডেইলি ২০০ টাকা ইনকাম আমাদের মাথাপিছু কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো তো? যার জন্য সে কেন অন্যের বাড়িতে কষ্ট করতে যাবে? পারলে সেই এখন একটা লোক রাখতে পারে, সেই লোক পাচ্ছে না, এমন অবস্থা। সে যে ভাববে যে আমি একটু বসে টসে থাকবো, তারপর আমাকে রুটি টুটি করে দিয়ে যাবে কেউ, আমার বাসনটা মেজে দিবে, কারণ আমি তো আয় করছি, ওকে আমি ২,০০০ টাকা দিয়ে দেবো বা ১,৫০০ টাকা দিয়ে দেবো, সেই লোক পাচ্ছে না, কারণ সেও অন্য একটা কাজ করে, বুঝতে পেরেছি? মানে সবাই ঘরে ঘরে এই সব কাজ, টুকিটাকি কাজ করে 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 মানে একটা অ্যাভারেজ ইনকামের মধ্যে সব রয়েছে। এই মুশকিলটা হচ্ছে যাদের কোয়ালিটি বেশি তারা পাচ্ছে না। ধরো তাদের ঘরেরই ছেলে মেয়েটা কেউ বিএসসি পাস করেছে, এমএসসি পাস করেছে, কষ্ট করে এমবিএটা করেছে, তার চাকরিটা নেই। সেটাই মা বাবার ভীষণই কষ্ট, যে কাস্কেট কাজ করে বা সে চালিয়ে, টোটো চালিয়ে বলো, অটো চালিয়ে বলো, বা সে কী বলে প্যান্ডেলের কাজ করে গ্র্যাজুয়েশনটা করালাম। আমার না হয় ব্রেন নেই, আমার যোগ্যতা, শারীরিক যোগ্যতা অনুযায়ী আমি কাজটা করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে তো শারীরিক ব্রেনের যোগ্যতাটা ছিল, ব্রেনের যোগ্যতাটার অ্যাপ্লিকেশনের জায়গাটা নেই, বুঝতে পেরেছে তো? দৈহিক যোগ্যতাটা আছে, কিন্তু অ্যাপ্লিকেশন, ব্রেনের যোগ্যতাটা, সেটার অ্যাপ্লিকেশনের যোগ্য মানে জায়গাটা নেই। এটাই যার জন্য যে ৬,০০০ টাকাও ৬,০০০ টাকা রোজগার করছে টিপসই, তার মেয়েটা দেখা যাচ্ছে মানে খুব ভালো রেজাল্ট করেছে, ডবল এমএ। আমাদের এখানে প্রচুর এরকম, জানো তো? দেখা যাচ্ছে কী করছে, কোনো একটা দোকানে এসে কাজ করছে, কী বলে ওটা নামে, কম্পিউটারে বসে বসে কাজ করছে, ২,০০০, ৩,০০০, ৪,০০০, হ্যাঁ, এই আর কি। তার মা বাবা হয়তো অন্য কেউ একটা কিছু কাজ করতো, ঘুগনি বিক্রি করতো, এই করতো, করে তো করেছে না? সে তো চাইবে আমার ছেলে মেয়েটা একটু অন্যরকম একটা প্রজেক্টের কাজ করুক, এটা সেটা আর পাচ্ছে না। যাই হোক, আমি আজকে বেরোবো না, আজকে বেরোবো একটুখানি মিষ্টি টিষ্টি আনতে বেরোবো, কারণ কালকে তো ঠাকুরের মানে একেবারে মন্দিরে দিয়েই আসবো, বুঝতে পেরেছো তো? কালকের জন্য আর রাখবো না, হ্যাঁ, আসছি।